আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। হ্যাঁ, আচ্ছা। আমরা আজকে প্রথমে পড়ব প্রোনাউন্সিয়েশন বা ইংলিশ বিভিন্ন অ্যালফাবেট যে আছে সেগুলোর উচ্চারণের যে রুলস সেগুলা। এটাকে বলা হয় ফোনিক্স। আচ্ছা, এখন দেখেন প্রথমে কি আছে। এখানে লেখা আছে দেখুন, ম্যাক্রন, ব্রিফ, শোয়া। আপনারা যখন উইকিপিডিয়াতে বা গুগলে কিছু সার্চ দেন তখন দেখবেন একটা, যেমন ধরেন অ্যাপেল লিখে যদি আপনি সার্চ দেন, অ্যাপেলের পাশাপাশি দেখবেন ব্র্যাকেটে এই ধরনের কিছু লেখা আছে। এর এর উপর একটা মাত্রা দেওয়া অথবা একটা কার্ভ দেওয়া, এই ধরনের কিছু দেখতে পারবেন। বেসিক্যালি এটাই গিয়ে উচ্চারণ কিভাবে করতে হবে সেটা বলে দেয়। যেমন ধরুন AEIOU, এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রথমে যখন একটা কনসোনেন্ট থাকবে আর লাস্টে আপনার ভাওয়েল থাকবে, সেই সমস্ত উচ্চারণগুলা একটু লং হবে। যেমন নো, গো, হাই। এরপরে যখন আপনার এই সেম ভাওয়েল গুলা অর্থাৎ AEIOU, এই পাঁচটা জিনিস যখন দুইটা অ্যালফাবেটের মাঝখানে বসবে আর দুই পাশে যখন আপনার কনসোনেন্ট হবে, অর্থাৎ AEIOU বাদে ইংরেজি অ্যালফাবেটে বাকি যেই অ্যালফাবেট গুলো আছে সেগুলোকে কনসোনেন্ট বলা হয়। অর্থাৎ আপনার ওয়ার্ডটা যখন একটা কনসোনেন্ট, দেন একটা ভাওয়েল, দেন আবার কনসোনেন্ট হবে, তখন উচ্চারণটা শর্ট হবে। আর এই সমস্ত ক্ষেত্রে এটাকে বলা হয় শর্ট ভাওয়েলস। তখন আপনার শর্ট ভাওয়েলসটা লিখতে হয় এ ই আই ও ইউ দিয়ে উপরে একটা কার্ভ দিয়ে দেওয়া। আমরা বাংলাতে যেরকম রস্বই পড়ি, দীর্ঘই পড়ি, ইংলিশে একই ভাবে
আপনার মাত্রা আছে, একটাকে হচ্ছে ম্যাক্রন বলা হয়, একটাকে হচ্ছে ব্রিভ বলা হয়। এখানে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে, আপনারা যখন পড়বেন এক্সাম্পল সহ তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এরপর হচ্ছে এখানে দেখুন আরেকটা ফোনিক্স আছে, সেটা হচ্ছে ইটাকে উল্টাভাবে লেখা হয়। এগুলো কিন্তু শুধুমাত্র উচ্চারণের জন্য বা উচ্চারণটা কেমন সেটা বোঝার জন্য, এটা কিন্তু কোনো অ্যালফাবেট না। আপনার এই যেমন এখানে লেখা আছে ব্যানানা, এটা আমি এ ব্যবহার করেছি কিন্তু এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ইউর মতো। অর্থাৎ আমার যদি আমব্রেলা যেমন আমি বলি এরকম সাউন্ড, তো এর জন্য হচ্ছে এটাকে যখন একটা অ্যালফাবেট আরেকটা অ্যালফাবেটের মতো উচ্চারণ করবে, স্পেশালি যখন এ ইউর মতো উচ্চারণ করে বা এ আ উচ্চারণ হয়, এ হচ্ছে আ উচ্চারণ হয়, তখন ওইটাকে হচ্ছে এটারকে এটার হোয়াট ইজ ইট, এটার নামটা হচ্ছে শোয়া। ওকে, আপনাদেরকে এগুলো মুখস্থ করতে হবে না, এটা হচ্ছে জাস্ট নলেজের জন্য। বাট খেয়াল করবেন যখন হচ্ছে লাস্টে এরকম ভাওয়েল থাকবে সেইগুলোর প্রোনাউন্সিয়েশনটা একটু লং করতে। আপনারা যদি কোনো ইংলিশ মুভি বা পডকাস্ট কোনো কিছু শুনেন তখন দেখবেন এই সাউন্ডগুলা সাধারণত একটু লং সাউন্ড হয়। আচ্ছা, এরপর হচ্ছে অনেক কনফিউশন থাকে আমরা কখন সি এর উচ্চারণকে হচ্ছে কে এর মতো করে করব আর কখন হচ্ছে এস এর মতো করে করব। এখানে হচ্ছে এই রুলসটা দেওয়া আছে, সি তখনই এস এর মতো হয় যখন এটা ই ওয়াই আর ই আই আর ওয়াই এর আগে থাকে। এটাকে বলা হয় সফট সি। অর্থাৎ সি যখন এস এর মতো করে প্রনাউন্সিয়েশনটা হবে, যেমন সার্কেল বা সাইকেল, এই সমস্ত ক্ষেত্রে দেখুন প্রথমে কিন্তু সিটা এস এর মতো হয়ে আছে। অর্থাৎ সির যখন ই আই আর ওয়াই এর আগে থাকবে তখন এটা এস হবে। ওকে, এটার নাম হচ্ছে সফট সি। এরপর হচ্ছে ক্লাসে ক্লাস জি, যে উচ্চারণ জের মতো বলো ক্লাস হয়, আবার আরেক একটা হচ্ছে যেমন যে হয় আর একটা হচ্ছে গ্লাস। দেখুন একটা হচ্ছে গ আর একটা হচ্ছে জ, দুইভাবে উচ্চারণ হয়। ওকে, এখন জের উচ্চারণ যখন জের মতো হবে অর্থাৎ জিরাফ, এটাকে হচ্ছে সফট জি বলে। সফট জি কখন হবে? সেম, ই আই আর ওয়াই এর আগে যখন জি বসবে সেটা হচ্ছে সফট জি। যেমন জিরাফ, জেস্টার। ক্লিয়ার? তো আপনারা হচ্ছে যখন কোনো আনফ্যামিলিয়ার ওয়ার্ড দেখবেন তখন যদি মনে হয় যে না এটার প্রনাউন্সিয়েশন কেমন হবে সি আর জির ক্ষেত্রে, তখন আপনারা এটা ফলো করতে পারবেন। এটা সব সময় আপনার কি বলে এটাকে, এটা ফ্যাক্ট। এই ই আই আর ওয়াই এর আগে যে সি থাকে সেটা এস এর মতো হয়। এরপর দেখুন কে, কে কামস বিফোর ই আই অর ওয়াই, এনিথিং এলস গেটস আ সি। অর্থাৎ ই আই আর ওয়াই বাদে অন্য যে কোনো সময় যখন আপনার সি থাকবে সেটার উচ্চারণ হচ্ছে কে এর মতো করে হবে। এটা হতে পারে তার মানে ই আই আর ওয়াই বাদে এ থেকে জেড পর্যন্ত যা যা আছে সেখানেই হচ্ছে এটার প্রনাউন্সিয়েশনটা কে এর মতো হয়। যেমন দেখুন সার্কেল, আমার নেক্সট সিটা কিন্তু কে এর মতো, বাট প্রথম সিটা কিন্তু আপনার এস এর মতো। আবার সাইকেল সেম কিন্তু। আচ্ছা, এরপর দেখেন এখানে লেখা আছে কখন কখন সি কে একসাথে হবে। মোস্টলি সি আর কে এর উচ্চারণ হচ্ছে আপনার ডিরেক্ট কে হয়। সি আর কে একসাথে থাকলে এবং তার আগে যদি আপনার কোনো ধরনের কোনো ভাওয়েল থাকে তাহলে এটা ডিরেক্টলি কে উচ্চারণ হয়, তখন আপনার আলাদা করে আর সি কোনো প্রনাউন্সিয়েশন হয় না। ওকে, আর হচ্ছে এরপরেরটা আফটার আ কনসোনেন্ট, তারপর হচ্ছে এখানে দেখুন লুক, মাস্ক বা ম্যাস্ক, এগুলো হচ্ছে কখন আসে? যখন কেটা আপনার লাস্টে থাকে। এইটা হচ্ছে জাস্ট এক্সাম্পলের জন্য, এইগুলার থেকে এগুলো কিভাবে ডিফারেন্ট সেটার হচ্ছে বলা হয়েছে।
জুলকার ভাই, আপনি কি ক্লাসে আছেন? জি আপু আছে। আচ্ছা, আপনাকে আমি এখানে কো-হোস্ট আপনাকে কোনো একটা কারণে কো-হোস্ট করতে পারছি না। আমি আমার মোবাইল দিয়ে তো পিসি পিসিতে নেই। কো-হোস্ট করা যাচ্ছে না। এনিওয়েজ, মাইশা আপুকে দেওয়া যায় নাকি দেখেন উনি পারবেন। ওকে। আজকে কো-হোস্টের অপশনটাই নেই। কি কি যে হয় জুমে, এক এক দিন এক এক রকম। আচ্ছা, যাই হোক, যেখানে যাচ্ছিলাম, এখানে হচ্ছে স্পেলিং এর রুলস দেওয়া আছে। সাধারণত আপনাদের ইংলিশ ওয়ার্ড গুলো VE দিয়ে শেষ হয়, ডিরেক্ট ভি দিয়ে শেষ হয় না, যদিও উচ্চারণটা ভির মতোই। যেমন হ্যাভ, লাভ, গিভ, ডাভ, এগুলোর উচ্চারণ কিন্তু কাইন্ড অফ শুনলে কি মনে হয় লাস্টে শুধু ভি, কিন্তু লাস্টে ভি দিয়ে শেষ হয় না, VE দিয়ে হয়। তারপর হচ্ছে স্কাই, ফ্লাই, এগুলোর প্রোনাউন্সিয়েশন হচ্ছে আই এর মতো হয়, কিন্তু শেষ হয় হচ্ছে ওয়াই দিয়ে। তো এই ধরনের যে সেন্টেন্স গুলো থাকবে, সেন্টেন্স যে ওয়ার্ডস গুলো থাকবে, সেগুলোর প্রোনাউন্সিয়েশন হচ্ছে এভাবে হবে। এরপর আরেকটা হচ্ছে, যে সমস্ত ওয়ার্ড লাস্টে হচ্ছে ও দিয়ে শেষ, সেগুলোর প্রোনাউন্সিয়েশনটা লং হয়। আমি এটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছিলাম। তো আপনারা যখন নো বলবেন বা গো বলবেন, তখন হচ্ছে একটা লং প্রোনাউন্সিয়েশনটা লং হবে। নো, গো। ভাওয়েলের জন্য ম্যাম। হ্যাঁ, এটার উচ্চারণটা হচ্ছে OW হবে। ওকে, ও, নো, গো, এরকম। তো আপনারা যখন ইংলিশ বিভিন্ন পডকাস্ট বা মুভি যেটা দেখেন না কেন, তখন প্রনাউন্সিয়েশন গুলো যদি একটু খেয়াল করেন, আজকের এই রুলস গুলো দেখার পরে দেখবেন যে কাইন্ড অফ সেম। আচ্ছা, এরপরে হচ্ছে ডিগ্রাফ। ডিগ্রাফ মানে হচ্ছে আমরা বাংলাতে যেটাকে যুক্তাক্ষর বলি, ইংলিশে হচ্ছে সেটা যুক্তাক্ষর। অর্থাৎ দুইটা অক্ষর মিলে, দুইটা অ্যালফাবেট মিলে একটা সাউন্ড করা। খুব কমন ডিগ্রাফ হচ্ছে CK, এটার উচ্চারণ হচ্ছে কে এর মতো হয়, যেমন ব্যাক, ডাক। এরপরে হচ্ছে TH এর উচ্চারণ হচ্ছে হয় কিরকম, যেমন থার্মোমিটার। এরপর SH, শ্যালো। এরপর হচ্ছে NG দিয়ে আমার কোনো ওয়ার্ড মনে পড়ছে না। NG, আই থিংক লাস্টে NG, ডিং, বিং, এরকম। আর এরপর হচ্ছে CH এর দুই ধরনের উচ্চারণ হয়, সরি, তিন ধরনের উচ্চারণ হয়। একটা হচ্ছে চয়ের মতো, একটা হচ্ছে কে, আর একটা হচ্ছে আপনার স, এভাবে উচ্চারণ হয়। বাট মোস্টলি CH এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে আপনারা কে আর চ দিয়ে বলতে পারবেন। এরপর হচ্ছে এই এগুলো কতগুলো কমন ডিগ্রাফ আছে, যেমন KN, নাইফ। নাইফে কিন্তু আমরা কে এটাকে আর প্রনাউন্সিয়েশন করি না, আমরা হচ্ছে এন দিয়ে করি। এখানে হচ্ছে সেটাই বলেছে। আর এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে গোস্ট লেটার ডিগ্রাফস। তো KN, GN, WR, এগুলো হচ্ছে আপনার গোস্ট লেটার ডিগ্রাফস। GN হচ্ছে যেমন নোম, GNOME, নোম। তারপর হচ্ছে WR দিয়ে হয় কি, রাইট। এখানে কিন্তু ডাব্লিউর উচ্চারণটা আর হচ্ছে না, জাস্ট আর এর উচ্চারণটা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে গোস্ট লেটার। এরপর হচ্ছে ট্রিগ্রাফস। ট্রিগ্রাফসে হচ্ছে তিনটা লেটার থাকবে, যেমন DGE, IGH, TCH। ওকে, এখানে হচ্ছে TCH আর DGE এর প্রনাউন্সিয়েশন দেওয়া আছে। যেমন যখনই কোনো শর্ট ভাওয়েলের পরে আসবে, অর্থাৎ OW, এটার পরে যখন আসবে তখন এটার উচ্চারণ হবে CH এর মতো। এরপর হচ্ছে DGE, এটাও সেম, যখন কোনো শর্ট ভাওয়েলের পরে আসবে তখন উচ্চারণটা হয়ে যায় হচ্ছে GE।
মানে যেমন ব্রিজ, তারপর কেজ, এরকম। আচ্ছা, একটু ফাস্ট যাচ্ছি কারণ লিংক অনেক দেরিতে দেওয়া হয়েছে, সময় খুবই কম, এজন্য একটু ফাস্ট যাচ্ছি। কিন্তু কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন। ওকে। আর মোস্টলি হচ্ছে এখানে সবকিছু আপনাদের ডেসক্রাইব করে দেওয়া আছে, তো আপনারা পড়লে আসলে বুঝতে পারবেন। এগুলো মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করতে যাবেন না, জাস্ট পড়লেই বুঝতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? আই থিংক নো। নাই আপু, না, সরি। নো প্রবলেম। এরপর হচ্ছে দেখেন, স্নিকি ই বলে একটা, oops, একটা ইয়া আছে, রুলস এর নাম হচ্ছে স্নিকি ই। যেমন ধরুন মেকিং, তারপর হচ্ছে গ্লুড, আইসি, এই জিনিসগুলোতে দেখবেন আপনার আইএনজি যোগ করার সাথে সাথে আপনার ইটা চলে যাচ্ছে, কিন্তু আপনি যখন এমনি ওয়ার্ডটাকে উচ্চারণ করবেন, মেক বা গ্লু অথবা আইস, এখানে হচ্ছে আপনার ইর একটা কি থাকে, ইর একটা ভাব থাকে। কিন্তু যখনই এটার সাথে আইএনজি বা ইডি অথবা ওয়াই, এনিথিং যেটাই যোগ করা হোক না কেন, এটা যখন চলে যায় তখন হচ্ছে আপনার ইটা ড্রপ হয়ে যায়। তো এর জন্য এটার নাম হচ্ছে স্নিকি ই। তারপর হচ্ছে আপনার কিছু কিছু ভার্ব থাকে, যেমন হচ্ছে সিট, তারপর হচ্ছে শপ, এরপর রান। এই ধরনের ক্ষেত্রে যখন আপনার ভাওয়েল আর কনসোনেন্ট দিয়ে আপনার একটা ওয়ার্ড শেষ হবে, এখানে দেখুন লেখা আছে, ইফ আ রুট word ends in a vowel consonant pattern then comes in front of a vowel suffix or double the consonant, অর্থাৎ এই যে এটা যেটা আছে, এই লাস্টের যে ওয়ার্ডটা, অ্যালফাবেটটা, সেটা হচ্ছে ডাবল হয়ে যায়। এখানে সিট আছে, যখনই আমি সিটিং দিব তখন হচ্ছে আমার এখানে ডাবল টি হয়ে যাবে, বিকজ আমার এখানে একটা ভাওয়েল আছে, এখানে একটা কনসোনেন্ট। তারপর দেখুন শপ, শপের এখানে আমার এটা হচ্ছে একটা ভাওয়েল, এটা হচ্ছে একটা কনসোনেন্ট। যখন আমি এটার সাথে একটা ইডি অ্যাড করি, অর্থাৎ এটা কি, এটা একটা সাফিক্স, শপড, রানি। এটা ক্লিয়ার সবাই? এটা আই থিঙ্ক খুব মানে রেগুলার বেসিসে সবাই ইউজ করে। এই রুলস গুলো হচ্ছে যদি আপনারা কোনো আনফ্যামিলিয়ার ওয়ার্ড কখনো পান লেখার ক্ষেত্রে, তখন হচ্ছে এই রুলস গুলো ইজিলি ফলো করতে পারেন যাতে স্পেলিং মিস্টেকটা না হয়। কিছু কিছু ফোনিক্স এর রুলস হচ্ছে আপনার কমপ্লিটলি স্পেলিং এর জন্য। এরপর দেখুন, এর পরেরটা হচ্ছে আ ভাওয়েল কুড সে ইটস নেম when I or O is followed by two consonants, যেমন cold, old, find, child, winged। এটা বুঝতে পেরেছেন কি বলছে? যখন আপনার একটা অ্যালফাবেটের মধ্যে, স্পেশালি যখন আই আর ও থাকবে আর এটার পরে দুইটা কনসোনেন্ট থাকবে, তখন পুরা ওয়ার্ডটা হচ্ছে ওই ভাওয়েলটার মতো করে উচ্চারণ হবে। যেমন হচ্ছে কোল্ড বা ফাইন্ড, চাইল্ড, আয়ের মতো করে উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু আপনার ফিন্ড বা চিল্ড এরকম হচ্ছে না। ওকে। এরপর এখানে হচ্ছে আরেকটা আছে, সেটা হলো যখন আপনার আই, এ আই অথবা ও থাকবে, অর্থাৎ শর্ট ভাওয়েল গুলো থাকবে, তখন হচ্ছে আপনার লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। যেমন স্টিফ, স্টাফ, বিল, ক্লিফ, ফিল, গ্লাস। এই জিনিসগুলো হচ্ছে আপনার এভাবে প্রনাউন্সিয়েশন হবে। আর এখানে হচ্ছে একটা এক্সেপশন আছে, দুইটা লেটার একসাথে থাকলে আনএক্সপেক্টেড কিছু সাউন্ড থাকে, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সেটা এক্সেপশন। এক্সেপশনাল ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, এই প্রনাউন্সিয়েশন গুলো হয়। যেমন এ আর, আই আর, কিউ ইউ, কিউ ইউ হচ্ছে ইউর মতো উচ্চারণ হয়, ডাব্লিউ এইচ হচ্ছে এইচ এর মতো প্রনাউন্সিয়েশন হয়, কাইন্ড অফ দ্যাট। আর লাস্টে হচ্ছে টু লেটার্স দ্যাট কাম টুগেদার সো ফার দ্যাট সেম, আচ্ছা এটার মতোই সেম, যখন হচ্ছে আপনার দুইটা
এটা অনেক কমন, দুইটা অ্যালফাবেট একসাথে থাকে তখন হচ্ছে আপনার একটা সাউন্ড ক্রিয়েট করে। এটা হচ্ছে এগুলো। আর এখানে কয়েকটা হচ্ছে অ্যাডিশনাল রিসোর্স দেওয়া আছে, ফোনিক্সের ইউটিউব আছে, আর একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা চাইলে এখানে হচ্ছে দেখতে পারেন কিভাবে হচ্ছে প্রতিটা অ্যালফাবেট উচ্চারণ হয় আরো ডিটেলসে। বাট এখানে যেগুলো দেওয়া ছিল তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সি, জি, আর হচ্ছে হ্যাঁ সি আর জি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর বাকিগুলো আপনারা জাস্ট পড়ার জন্য পড়তে পারেন, এটাই। বাট সি আর কেটা হচ্ছে খুব কমন। কারো কোনো কোয়েশ্চেন আছে? আই থিংক না। অলরাইট, আমি হচ্ছে নেক্সট আমি এখানে আরেকটা ফাইল এখন দেখাচ্ছি আপনাদেরকে, এটাও আপনারা ড্রাইভে পেয়ে যাবেন। এইটা বাসাতে ভালো মতো প্র্যাকটিস করবেন। আপনাদের অনেকেরই হচ্ছে কম বেশি প্রনাউন্সিয়েশনে প্রবলেম আছে, তো এর জন্য আপনারা হচ্ছে এভাবে প্র্যাকটিস করবেন। যেমন সিমিলার যেই অ্যালফাবেট গুলো থাকে, যেমন এস আর এস এইচ, বা একসাথে অনেকগুলো পি থাকে বা সি থাকে, সি আর থাকে, তখন দেখা যায় যে প্রনাউন্সিয়েশনটা আপনাদের কারেক্ট হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে আপনারা হচ্ছে এই এখানে দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবেন। এখন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে এই তিনটা বলতে হবে। এনিওয়ান? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি আর হচ্ছে, আচ্ছা মাইশা আপু আপনি হচ্ছে ইন্টারমিডিয়েট যে লেভেলটা আছে সেটা বলবেন। হাসি আপু আপনি হচ্ছে এই তিনটা বলবেন, আচ্ছা। আস্তে আস্তে বলবেন। আর হচ্ছে সবাই খেয়াল করবেন। ওকে, হুম, স্টার্ট। হুম। ওকে। She sells seashells by the seashore. Peter Piper picked a peck of pickled peppers. Betty Botter bought some butter. অলরাইট, ভেরি গুড। এখন ফার্স্টেরটা একটু ফাস্ট ট্রাই করেন। First, হুম। she sells by the seashore. আপনি বুঝতে পারছেন মিস্টেক কোথায় হয়েছে? হ্যাঁ, sheটা হচ্ছে একটু মানে she শি একটা সেলস হয়ের একটা সি ভাব শেল। আছে। হ্যাঁ, ওই দুটাতে একটু আমার একটু হ্যাঁ, ইয়ে হয়ে তো যাচ্ছে। এটা হচ্ছে যদি বাসাতে হচ্ছে আপনারা সবাই এটা এইখানে যেগুলো দেওয়া আছে এগুলো তাড়াতাড়ি করে পড়ার ট্রাই করবেন, হুম হুম তাহলে দেখবেন যে আপনাদের প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হয়ে গেছে। আর যখন ইংলিশে কথা বলবেন সাধারণের থেকে একটু ফাস্ট কথা বলতে পারবেন। হুম ওকে, হুম আচ্ছা, ওকে। অলরাইট। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল মাইশাপু। Okay, ma'am. Tongue twister. হুম। Okay. How can I calm cram in a clean cream can? I saw sushi sitting in a shoe shine shop. Can a can as a canner can a can? ওকে, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে আপনার, এটা হচ্ছে ক্ল্যাম। Clam. Okay. হ্যাঁ, আর এটা হচ্ছে সুজি। Susie. হ্যাঁ, এখন একটু ফাস্ট বলতে হবে। Okay. হুম। How can a clam cram in a clean cream can? I saw Susie sitting in a shoe sign shop. Can a can as a canner can a can? ওকে, আই থিঙ্ক আপনার সি এন এ কোনো প্রবলেম নেই, আপনার সি প্রনাউন্সিয়েশনে কোনো প্রবলেম নেই, এস এ আছে। এসটা আসলে আমাদের যারা হচ্ছে সাউথ এশিয়ান, আমাদের এস এটাতে হচ্ছে কি প্রবলেম হয়, বিকজ আমাদের বাংলা অ্যালফাবেটে শ এর অনেকগুলা হচ্ছে ভাগ আছে, জি এর জন্য। ম্যাম। তালিবর্ষ দন্তস্য। হ্যাঁ, অনেকগুলা থাকার কারণে আমাদের হচ্ছে আমরা অনেক ফ্রি আমাদের ইয়া কি বলে টাং, তো এর জন্য আমাদের এটাতে হচ্ছে একসাথে অনেকগুলো এস থাকলে আমরা কনফিউজড হয়ে যাই। খুবই নর্মাল, তাড়াতাড়ি করে প্র্যাকটিস করবেন বাসায়,
তখন জি হচ্ছে ম্যাম। বুঝতে পারবেন। ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে চ্যালেঞ্জিং লেভেল হাসিব রাফা, স্টার্ট। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম Okay. আসসালাম। 6 slippery snails slid slowly seaward. And then the 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. A big black bear sat on a big black rug. অলরাইট, নো, কোনো প্রবলেম হয়নি। এবার একটু ফাস্ট, প্রথমটা। Okay. 6 slippery snails slid slowly seaward. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. A big black bear sat on a big black rug. নাইস। না, আপনার আসলে কোনো প্রবলেম নেই, ভেরি গুড, ভেরি গুড হাসিব রাফা। ওকে, আর কেউ ট্রাই করবেন? এখানে আরো অনেকগুলো আছে। ট্রাই করতে হলে হ্যান্ড রেজ করতে হবে। যদি কেউ হ্যান্ড রেজ করেন তাহলে হচ্ছে আপনারা ট্রাই করতে পারবেন। এখানে আর অনেকগুলো আছে, না হলে হচ্ছে বাসাতে প্র্যাকটিস করবেন। আমি করব আপু। ওকে, আপনি হচ্ছে ওয়েট, 7 এটা করেন। Okay. Okay. Gobbling, gorgels, gobbled, gobbing, goblins. ওকে, এটা হচ্ছে গার্গল। গার্গল Gargoyle. হচ্ছে আপনার আহ, ইসে গবলিনদের কিং কে হচ্ছে গার্গল বলে, আই থিংক ফেরিটেল বা এগুলো কোনো কিছুতে। মিথিক্যাল ক্রিয়েচার। হ্যাঁ, ফ্যান্টাসি বুকস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে এখানে এসে আটকে গেছেন আপনি গবলিন, গবলিনস। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়েট, আমার ফেভারিট হচ্ছে, হ্যাঁ, 16। এটা এটা আমার ফেভারিট, এটা আমি কখনো পারি না। হুম, 16 দেখতে পাচ্ছেন? কোনটা? 16, জি জি জি। অলরাইট, স্টার্ট। হুম, Okay. Betty bought some butter, but she said the butter's bitter. If I put it in my butter, it will make my batter bitter. So it was better. Betty bought a bit of better butter. অলরাইট। আই থিংক এই দুটো এখানে হচ্ছে কমপ্লিকেটেড। আরেকটা আছে 10। Okay. হুম, Swan swam over the sea. Swim, swan, swim. Swan swam back again. Well swam, swan. অলরাইট, ভেরি গুড। আর কেউ? ওকে, এগুলো হচ্ছে আপনারা বাকিরা বাসায় প্র্যাকটিস করবেন আর একটু ফাস্ট করে বলা ট্রাই করবেন। এছাড়া আপনারা গুগলে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটিতে সার্চ করতে পারেন, অনেকগুলো চলে আসবে। এখানে হচ্ছে মোটামুটি পপুলার 20টা হচ্ছে দেওয়া আছে। তো এই হচ্ছে আপনাদের টাং টুইস্টার, এটার ফাইলটাও হচ্ছে ড্রাইভে পেয়ে যাবেন। আর আর কি ছিল, আহ, আপনাদের কি টেন্সের ক্লাস নেওয়া হয়েছে? জি ম্যাম, নেওয়া হয়েছিল। ও, নাইস। আচ্ছা, টেন্সের ক্লাস নেওয়া হলে আজকে টাইম এত কম। আপনারা টোটাল আজকে 4টা ফাইল পাবেন। একটা ফাইল হচ্ছে টাং টুইস্টার, একটা ফাইল হচ্ছে আপনাদের ফোনিক্স রুলস 2, আর একটা হচ্ছে ফোনিক্স রুলস 1, অ্যান্ড আর একটা হচ্ছে হোমোফোনস। আমি লিখে দিচ্ছি এখানে কি কি ফাইল পাবেন। ক্লাস শেষ হওয়ার পরে সবাই ড্রাইভ চেক করলেই দেখতে পারবেন যে সবগুলো আপলোড করা হয়েছে। আমি লিখে দিচ্ছি এখানে ফোনিক্স 1, ফোনিক্স 2, হোমোফোন,
টুইস্টার। এই 4টা ফাইল হচ্ছে আপনারা আজকে চেক করবেন, আর অবশ্যই ফোনিক্স 1 আর ফোনিক্স 2টা ভালো মতো পড়বেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আগামী ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর হচ্ছে ফোনিক্স 1 এর যে ফাইলটা আছে ওই ফাইলটা যথেষ্ট বড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে শেয়ার করে। ওখানে হচ্ছে ফোনিক্স 2তে যেগুলো পড়ালাম সেটাই এলাবোরেটিভ ভাবে দেওয়া আছে, প্লাস বাংলাতে ট্রান্সলেটও করা আছে। ওয়েট, দেখাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, এখানে হচ্ছে দেখতে পারবেন যে প্রতিটা ভাওয়েলস, এখানে অনেকগুলো রুলস দেওয়া আছে, সবগুলো একটা একটা করে পড়বেন। পড়লে হচ্ছে বুঝতে পারবেন কোনটার প্রনাউন্সিয়েশন কেন কিভাবে হচ্ছে। কোনো শব্দে যখন হচ্ছে আপনার শুধুমাত্র একটা ভাওয়েল থাকে, তখন ওই শব্দটা হচ্ছে ওই ভাওয়েলের মতো করে কেন হয়, বা কোন কোন ভাওয়েলের ক্ষেত্রে আপনারা লং প্রনাউন্সিয়েশন থাকবে বা কোন কোন ক্ষেত্রে শর্ট প্রনাউন্সিয়েশন থাকবে, এই জিনিসগুলো এখানে লেখা আছে। যেমন যে শর্ট ভাওয়েলস, লং ভাওয়েলস, এখানে সবকিছুই দেওয়া আছে। সবাই একটু কষ্ট করে এটা পড়বেন। এটা কিছুক্ষণ আগে যেটা পড়ালাম সেটারই এলাবোরেটিভ ভার্সন। বেশি করে হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে আর বাংলাতেও লেখা আছে। সি, এটা একবার রিডিং পড়লেই হবে, কেউ মুখস্থ করতে যাবেন না। ওকে, অলরাইট। আর কি বাকি আছে? আজকে ভেবেছিলাম আপনাদেরকে একটু সময় নিয়ে অনেক কিছু পড়াবো, কিন্তু এত লেটে হচ্ছে আমাকে লিংক দেওয়া হয়েছে। check। ওকে, এটা হচ্ছে আপনাদের আরেকটা লেকচার শিট। এখানে আমরা আজকে যতটুকু পারি কভার করব, না হলে হচ্ছে নেক্সট ক্লাসে করতে হবে, কিছু করার নেই। আপনাদেরকে এতদিন হচ্ছে আমরা কিভাবে ইন্টারভিউতে কথা বলবেন সেগুলো দেখানো হয়েছে বা সেগুলো প্র্যাকটিস করা হচ্ছে। এখন মার্কেট প্লেসে আপনাদের দুই ধরনের ক্লায়েন্ট থাকবে। কারোর সাথে আপনার টেক্সট বেসড কমিউনিকেশন হবে, কারোর সাথে হচ্ছে আপনার ইন্টারভিউ বেসড কমিউনিকেশন হবে। অ্যান্ড 90% কেসে হচ্ছে আপনার প্রথমে টেক্সট বেসড কমিউনিকেশনটাই হবে। তো টেক্সটের মাধ্যমে কিভাবে ভালো মতো কমিউনিকেট করতে পারবেন, এটা হচ্ছে এই লেকচার শিটে দেওয়া আছে। এখানে ফার্স্টে ফাইবার আর আপওয়ার্কের ব্যাপারে কিছু কথা লেখা আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আপনারা পড়ে নিন। এখানে আসছি, কেন হচ্ছে টেক্সট বেসড কমিউনিকেশনে কি কি জিনিস আপনাদের মাথায় রাখা দরকার। ফার্স্ট অফ অল, আপনার কথাতে হচ্ছে বা আপনার টেক্সটে হচ্ছে ক্ল্যারিটি আর কি থাকতে হবে, কনসাইজনেস। বিকজ আপনি যত ক্লিয়ারলি, যত স্ট্রেট ফরওয়ার্ড ভাবে হচ্ছে আপনার মেসেজটা কনভে করতে পারবেন আপনার ক্লায়েন্টের কাছে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। আর শুধু সেটাই না, আপনার সাথে আপনার ক্লায়েন্টের মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও কম যদি আপনি এই জিনিসটা মেনটেন করেন। এরপর হচ্ছে রেসপন্সিভনেস। সবসময় ট্রাই করবেন, অলদো আপনারা ফ্রিল্যান্সার, ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু চেষ্টা করবেন, এটা একটা গুড প্র্যাকটিস, দিনের একটা নির্দিষ্ট সময় বাধা রাখা, অ্যান্ড ওই টাইমটাতে আপনারা অ্যাক্টিভ থাকবেন মার্কেট প্লেসগুলোতে, যাতে করে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে আপনি যাতে রেসপন্স করতে পারেন। কারণ সবসময় খেয়াল রাখবেন, একজন ক্লায়েন্ট শুধুমাত্র আপনাকে নক দিচ্ছে না, উনি একই সাথে অনেকজনকে নক দিবে। তো এর মধ্যে হচ্ছে যে আগে এবং সুন্দরভাবে রিপ্লাই করবে, অফকোর্স তার সাথেই কমিউনিকেট করাটাই স্বাভাবিক। তো এর জন্য সবসময় ট্রাই করবেন রেসপন্সিভ হওয়ার।
আর যেই সময়টুকু হচ্ছে আপনি কাজের জন্য ধরে রাখবেন একটা দিনের যেই টাইমটুকু, এটা হতে পারে 8টা থেকে 5টা, বা আপনার যেই সময়টা আপনি আপনার জন্য কনভিনিয়েন্ট, ওই টাইমটাই হচ্ছে ট্রাই করবেন অ্যাক্টিভ থাকার। কারণ ইনঅ্যাক্টিভ থাকলেই হচ্ছে আপনি যত রেসপন্স করতে লেট করবেন, আপনার ক্লায়েন্ট হারানোর প্রবাবিলিটিটাও তত বেড়ে যাবে। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। অবশ্যই আপনার ইংলিশটা ভালো হতে হবে, কারণ ইংলিশ ছাড়া আসলে আর কোনো ওয়ে নেই ওনাদের সাথে কথা বলার ম্যাক্সিমাম কেসে। তো এর জন্য হচ্ছে আপনার ইংলিশের বেসিকটা যেন ভালো হয়, অ্যাটলিস্ট আপনি যেন কমিউনিকেশন লেভেলে হতে হয়, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো এর জন্য কি করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে অলদো এগুলো হচ্ছে কমিউনিকেশনের মধ্যে পড়ে না, আপনাদের যে যে সেক্টরে আছেন ওখানে হচ্ছে আপনাদের ইনস্ট্রাক্টর এই ব্যাপারগুলোতে আপনাদেরকে বলবে, বাট তারপর আমি এখানে ছোট করে বলে দিচ্ছি। আপনি অবশ্যই আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট যে হবে তাকে বুঝবেন, এবং আপনার অডিয়েন্স কে হবে এটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা মার্কেট প্লেসে আপনারা অ্যাটলিস্ট 1 মান্থ যদি অ্যাক্টিভলি কাজ করেন, আই হোপ আপনাদের মধ্যে অডিয়েন্স কে বুঝার বা আপনার ক্লায়েন্টকে বুঝার নলেজটা চলে আসবে, আপনারা ইজিলি স্ক্যান করতে পারবেন। এরপর দেখুন স্টে আপডেটেড উইথ ট্রেন্ডস। এটার মানে হচ্ছে আপনি যে ফিল্ডে আছেন, আপনারা সবাই এখানে আইটি ফিল্ডের, অ্যান্ড এই ফিল্ডটা অনেক গ্রোয়িং। তো এভরি আদার ডে কিছু না কিছু এখানে হচ্ছে ইনভেন্টেড হচ্ছে। তো আপনারা অলওয়েজ ট্রাই করবেন আপনাদের স্কিল সেট যেন ট্রেন্ডের সাথে আপডেটেড থাকে, বিকজ যত জিনিসটা যত আপডেটেড হবে, আপনার ক্লায়েন্টের নিডসও ততটাই আপডেটেড হবে। এরপর হচ্ছে কালচারাল সেন্সিটিভিটি। যখনই কমিউনিকেশন করবেন, আপনার ক্লায়েন্ট কিন্তু সব সময় বাংলাদেশ থেকে হবে বা ঢাকা থেকে হবে বা মানে বাংলাদেশের কোনো জেলার থেকে হবে, বিষয়টা এরকম না। এটা মার্কেট প্লেস অনেক বড় একটা জায়গা, বিভিন্ন ধরনের মানুষ থাকবে। তো ট্রাই করবেন সবার সাথে সবাইকে সেম ভাবে হচ্ছে বিচার না করার। ওকে, অনেকে রেসিস্ট থাকবে, অনেকে উল্টাপাল্টা রিমার্কস করবে আপনার রিজিয়ন নিয়ে। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই প্রফেশনালি হ্যান্ডেল করবেন। যদি আপনাকে কেউ কোনো রেসিস্ট রিমার্ক করে, অথবা হচ্ছে আপনার সাথে হোয়াট এভার বলতে পারে যে এর আগে অমুক একটা বাংলাদেশি ক্লায়েন্টকে কাজ দিয়েছিলাম, ওরা হচ্ছে এরকম, দে আর স্ক্যামার্স, এগুলো হওয়াটা খুবই স্বাভাবিক। জিনিসগুলোতে কখনোই হচ্ছে পার্সোনালি নিবেন না, ক্লায়েন্টের সাথে আর্গিউ করবেন না। আপনাদের যদি ভালো না লাগে, ওই ক্লায়েন্টকে পছন্দ না হয়, আপনি কাজটা নিবেন না। কিন্তু ক্লায়েন্টের সাথে আর্গিউ করবেন না, বিকজ আপনি যদি ওই জায়গাতে প্রফেশনালি হ্যান্ডেল করেন, দেখা যাবে যে উনি আপনাকে কাজটা দিচ্ছে, প্লাস আপনাকে রেকমেন্ডও করছে। এটা কিন্তু অনেক হয়, ফাইবারে এই জিনিসটা অনেক হয় যে আপনি রেকমেন্ডেশন পাচ্ছেন। কারণ যেমন আমি মার্কেট প্লেসে অ্যাক্টিভ না, অ্যাজ আ ক্লায়েন্ট আমি মার্কেট প্লেসে অ্যাক্টিভ না। এখন আমার যদি কোনো কাজ থাকে, আমি যদি কোনো মার্কেট প্লেসের কাউকে নিতে চাই, আমি কিন্তু সবার আগে আমার সেই ফ্রেন্ডটাকে আস্ক করবো যে হচ্ছে মার্কেট প্লেসে অ্যাক্টিভ, যে হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করে। আমি কিন্তু তার কাছে যাব যে আমার এরকম একজন ফ্রিল্যান্সার দরকার, ও কাউকে চিনে কিনা। তখন সে আমাকে একটা তার পছন্দের কোনো ফ্রিল্যান্সারের প্রোফাইলটা শেয়ার করবে, আমি কিন্তু স্বভাবতই তার কাছে আগে যাব। তো রেকমেন্ডেশন এই জিনিসটা অনেক কাজ করে, রেফারেন্স জিনিসটা অনেক কাজ করে। তো এর জন্য মাথায় রাখবেন সব সময় পোলাইটলি অ্যান্ড প্রফেশনালি হ্যান্ডেল করবেন, মাথা গরম করবেন না কেউ। ওকে, বিভিন্ন ধরনের মানুষ পাবেন মার্কেট প্লেসে, আপনাদের মধ্যে অনেকেই হয়তো অলরেডি কাজ করছেন, জানেন হয়তো। তো খেয়াল রাখবেন এই ব্যাপারটা। কারো কি এখন পর্যন্ত এমন কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? এখানে এমন কেউ আছেন যারা হচ্ছে অলরেডি মার্কেট প্লেসে কাজ করছেন? আই থিঙ্ক নো রেসপন্স। আচ্ছা, এখন দেখুন কাস্টমার, আমাদের আজকের যে লেকচার, এটার নাম হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট থ্রু মেসেজিং। এখানে হচ্ছে প্রিন্সিপালস অফ এফেক্টিভ কমিউনিকেশন এগুলো দেওয়া আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, ক্ল্যারিটি। তারপর হচ্ছে দেখুন এমপ্যাথি অ্যান্ড পার্সোনালাইজেশন। এটার মানে হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা বুঝতে হবে এবং সেইভাবে হচ্ছে তার সাথে কমিউনিকেট করতে হবে। আর আপনারা
সবাই দেখা যাবে কিছুদিন কাজ করার পরেই একটা মেসেজ টেমপ্লেট আছে আপনাদের সবারই, দেখবেন একটা মেসেজ টেমপ্লেট থাকবে। তো ওইটা হচ্ছে আপনারা পার্সোনালাইজড করে করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো সবসময় ট্রাই করবেন একটা ডেমো মেসেজ বা একটা স্যাম্পল মেসেজ হচ্ছে রেডি করে রাখার, তারপর সেই হিসাবে জিনিসটাকে পার্সোনালাইজড করার। এই লেকচার শিটে অনেকগুলা হচ্ছে ইয়া পাবেন, স্যাম্পল পাবেন, চাইলে এখান থেকেও ইউজ করতে পারেন কপি পেস্ট করে। আর যদি আপনারা নিজেরা কিছু করতে চান সেটাও করতে পারেন। এরপর হচ্ছে টাইমলিনেস, যেটা কিছুক্ষণ আগে বললাম, কিভাবে প্রম্পটলি হচ্ছে এনকোয়ারিজ বা আপডেট অর ফিডব্যাকের জন্য হচ্ছে রেসপন্স করবেন। আর লাস্টে হচ্ছে প্রফেশনালিজম। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্র্যাটেজিস ফর কাস্টমার এঙ্গেজমেন্ট। একটা কাস্টমারের সাথে যদি আপনার এন্টায়ার কমিউনিকেশনটা মেসেজের মাধ্যমে হয়, তাহলে সেটার বিভিন্ন ধরনের ফেজ থাকবে। ফার্স্ট ফেজ হচ্ছে আপনাকে উনি কাজ দিবে, অর্থাৎ আপনাদের মধ্যে একটা ইন্ট্রোডাকশনের যে পার্টটা আছে সেটা হবে। এরপর আপনি কাজটা পেয়ে গেলেন, তারপর কিন্তু আপনার তাকে আপডেট করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের ফেজ 2। এরপরে যখন কাজটা শেষ হবে তখন হচ্ছে আপনারা ফিডব্যাক জিজ্ঞেস করবেন, এটা হচ্ছে আপনার ফেজ 3। আর লাস্টে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের, যখন আপনার একটা ক্লায়েন্ট আপনার রেগুলার থাকবে তখন তাকে বিভিন্ন ভাবে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, এটাকে লয়্যালটি প্রোগ্রাম বলে। যারা হচ্ছে আপনার রেগুলার ক্লায়েন্ট তাদের জন্য আপনি স্পেশাল অফার রাখতে পারেন বা কোনো ডিসকাউন্ট দিতে পারেন। আর একটা হচ্ছে অফারিং অ্যাডেড ভ্যালু। অফারিং অ্যাডেড ভ্যালু হচ্ছে, ধরেন আপনাদের আমি ঠিক জানি না, অনেকে আছে ওয়েবসাইটের কাজ করলে সাথে হচ্ছে এসইওর কাজ করে দেয়, এই ধরনের কিছু একটা থাকতে পারে, আমি শিওর না। তো এই ধরেন একটা মেজর কোনো প্রজেক্টের কাজ আপনাকে দিল, সেখানে হচ্ছে আপনি ছোট ছোট কিছু জিনিস আপনার নিজের থেকে অ্যাড করে দিতে পারেন, এটাকে হচ্ছে অফারিং অ্যাডেড ভ্যালু বলে। এটা করলে যেটা হবে, আপনার ক্লায়েন্ট আপনার উপর খুশি হবে অ্যান্ড হতে পারে আপনাকে ভালো ফিডব্যাক দিলো অর এনিথিং। তো এই স্ট্র্যাটেজিস গুলো হচ্ছে আপনারা মেনটেন করতে পারেন, যাতে করে একটা লং টার্ম রিলেশনশিপ আপনার সাথে আপনার কাস্টমারের হয়। এখন আসি এই 4টা জিনিসের জন্য আপনারা কি কি ভাবে টেক্সট করতে পারেন আর কি কি ব্যবহার করতে পারেন। প্রথমে হচ্ছে ইনিশিয়াল কন্ট্যাক্ট রেসপন্স, অর্থাৎ প্রথমে যখন ক্লায়েন্ট আপনাকে নক দিবে তখন কিভাবে রেসপন্স করবেন। এখন আপনাদের মধ্যে কেউ একজন আমাকে এটা হচ্ছে পড়ে শোনাবেন। হ্যাঁ ম্যাম। ওকে, স্টার্ট এখান থেকে হ্যালো থেকে বেস্ট রিগার্ডস পর্যন্ত। আচ্ছা। হুম। Hello, thank you for reaching out. I'm excited about the possibility of work on third bracket project description, third bracket close. Given my experience with similar projects, I am confident I can deliver the results you are looking for. Could we discuss your project requirements in more detail? Best regards, your name. ওকে, এখানে যেখানে যেখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে সেখানে হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্ট ডিসক্রিপশন না, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এই জায়গা হচ্ছে ফিল আপ করতে পারেন, বাকি জিনিসগুলা সেম রেখে। এটাই হচ্ছে মেসেজ পার্সোনালাইজড করা। ওকে, এখানে হচ্ছে ক্লায়েন্টের নেম, দেন হচ্ছে লাস্টে আপনার নেম, এভাবে হচ্ছে আপনারা ইনিশিয়াল কন্ট্যাক্ট রেসপন্স করতে পারেন। এরপর আসছে প্রোগ্রেস আপডেট, মানে হচ্ছে আপনি যখন কাজটা পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে আপনাকে তো আপনার ক্লায়েন্টকে প্রোগ্রেসটা আপডেট করতে হবে, তাই না? সেটা কিভাবে করবেন, এটা এই টেক্সটের মাধ্যমে। এখন অন্যকে একজন এটা একটু পড়ে শোনান। মাইশা আপু। Hi, I hope this message find you well. I wanted to update you on the progress of project name. We are currently ahead of schedule, and I expect to have the next draft ready for your review by the date. Please let me know if there are any additional elements you like to include. Kind regards, any name. অলরাইট, এটা হচ্ছে কখন আপনারা করবেন, যখন আপনারা প্রোগ্রেস, যখন মাঝামাঝিতে আছেন, কাজের মাঝামাঝি ফেজে আছেন, তখন হচ্ছে এভাবে টেক্সট করতে পারেন। এরপর আসছে কাজটা আপনার শেষ হয়ে গেল, আপনি কিভাবে হচ্ছে ফিডব্যাকের রিকোয়েস্ট নেবেন। এনিওয়ান এটা রিডিং পড়তে হবে। হাসিব রাফা, স্টার্ট।
Hello, dear. I hope you are pleased with the final delivery of SEO, your project. Your feedback is crucial to me as it helps me improve and provide even better service in the future. Could you spare a few moments to share your thoughts on your collaboration and the outcome of the project? Warmest regards. অলরাইট, তো এটা হচ্ছে আপনাদের কাজ শেষ হওয়ার পরে ফিডব্যাকের যে রিকোয়েস্ট সেটা হচ্ছে এভাবে দিতে পারেন। চাইলে আপনারা এই টেমপ্লেটটাও ব্যবহার করতে পারেন পার্সোনালাইজড করে। ক্লিয়ার সবাই? ওকে জি ম্যাম। ওকে, এরপর হচ্ছে কয়টা বাজে? 30। ওকে, strategies for engaging and building rapport with customers for Bangladeshi freelancers। অর্থাৎ কিভাবে হচ্ছে কাস্টমারের সাথে আপনাদের যে এঙ্গেজিং কমিউনিকেশনটা থাকবে বা ডিলটা থাকবে সেটা কিভাবে আপনারা লং টার্ম করবেন, এখানে হচ্ছে সেটা দেওয়া আছে। আর ওকে, আচ্ছা স্টার্ট করি আগে। প্রথমে হচ্ছে কমিউনিকেশন এক্সেলেন্স। অবভিয়াসলি আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো হতে হবে, আদারওয়াইজ আপনার কমিউনিকেশন স্কিল পুয়ার হলে আসলে আপনি যত স্কিলফুলি হন না কেন, আপনি যদি ঠিকঠাক মতো কথা বলতে না পারেন বা আহ, আপনার সাইটটা আপনি ক্লায়েন্টকে বুঝাতে না পারেন, তাহলে আসলে পুরা কষ্টটাই কোনো লাভ হয় না। এটার জন্য প্রথম হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। যখন ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে, স্পেশালি ইন্টারভিউতে, অবভিয়াসলি ক্লায়েন্টকে আগে শেষ করতে দিবেন কথা। ক্লায়েন্ট যখন পুরো কথা শেষ করবে, এরপরে আপনার যে কোয়েশ্চেন আছে সেটা আপনি করবেন। এখন হতে পারে একটা মানে লেন্দি কনভারসেশন, ওকে, উনি কোনো লেন্দি কিছু একটা এক্সপ্লেইন করছে আপনাকে। আপনি অবশ্যই যখন ইন্টারভিউতে যাবেন, সবাই হচ্ছে একটা পেন আর পেপার রাখবেন সাথে, যাতে করে নোট ডাউন করতে পারেন ইম্পর্টেন্ট জিনিসগুলা। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের ক্ষেত্রেও হচ্ছে আপনারা নোট ডাউন করে রাখবেন। আর কি কি ক্লায়েন্টকে বলবেন, কি কি হবে, এই ব্যাপারগুলো হচ্ছে আগে থেকে রেডি করে রাখতে পারেন। তো যখন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কোনো কিছু বলবে, তখন হচ্ছে লিখে রাখবেন যেখানে যেখানে আপনার প্রবলেম বা যেখানে যেখানে আপনার ক্লারিফিকেশনটা দরকার, লিখে রাখবেন। এরপরে উনি যখন শেষ করবে তখন ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করবেন। যদি আপনি ওনার কথার মাঝখানে ইন্টারাপ্ট করেন, এরপরে আপনাদের কনভারসেশনটা অ্যাকচুয়ালি নেভার এন্ডিং হয়ে যাবে, যেটা হচ্ছে টায়ারসাম অ্যান্ড বোরিং। তো এর জন্য শর্টকাট আর হচ্ছে একদম ক্লিয়ার কাট থাকার জন্য এটা হচ্ছে বেটার অপশন। আর সাথে সাথে যদি লিখে রাখেন, উনি যখন আপনাকে ক্লারিফাই করবে সেটা আপনি পয়েন্ট বাই পয়েন্ট লিখে রাখতে পারবেন। এর যখন কাজ করতে বসবেন তখন আপনার ইজিলি মনে থাকবে যে কি হয়েছিল বা কি করতে হবে। এরপর হচ্ছে এমপ্যাথেটিক রেসপন্স। অবভিয়াসলি যখন ক্লায়েন্ট আপনাকে কোনো রিকোয়ারমেন্টস দিবে, তখন তার সিচুয়েশন থেকে শুরু করে সবকিছু আপনাকে বুঝতে হবে। আর ট্রাই করবেন কিছু আপনার কাস্টমার সার্ভিস স্কিল অ্যাড করার। যেমন এখানে দেখুন লেখা আছে, আই আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্যাট উড বি ইম্পর্টেন্ট টু ইউ। এই জিনিসগুলার আপনি না বললে কোনো ক্ষতি নেই, বাট বললে ভালো, কারণ এটা হচ্ছে এমপ্যাথেটিক শোনায়। আপনারা যখন কোনো সার্ভিসের জন্য কোনো কাস্টমার সার্ভিসে কল দেন, তখন দেখবেন তারা কিন্তু আপনাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলছে, অ্যান্ড অনেক কিছু দেখবেন যে ফর্মালিটিস এর যে কথাগুলো থাকে সেগুলো কিন্তু আছে। এটার কারণ হচ্ছে এমপ্যাথেটিক রেসপন্স। এটা করলে আপনাদের কনভারসেশনটা ভালো হয়, অ্যান্ড ক্লায়েন্টের একটা ভালো ইমপ্রেশন, আপনার একটা ভালো ইমপ্রেশন ক্লায়েন্টের কাছে যায়। এরপর হচ্ছে কনসিস্টেন্ট আপডেটস। সবসময় ক্লায়েন্টকে হচ্ছে আপনার প্রজেক্টের প্রোগ্রেস নিয়ে আপডেট দিবেন। কারণ আপনি যদি আপডেট না করেন, ধরেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, আপনি একদম 7 দিন পর তার সাথে ফাইনাল কাজ নিয়ে যোগাযোগ করলেন, তখন দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে বলছে আমার এটা ঠিক হচ্ছে না, এটা একটু ঠিক করলে ভালো হয়, এটা সেটা, তখন একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রেগুলার বেসিসে আপডেট করতে থাকেন, ক্লায়েন্ট হচ্ছে ইনফর্ম থাকবে যে কি অবস্থা, আপনার কাজ কোথায় আছে, বা তখন তখন যদি কোনো কিছু চেঞ্জ করার হয় উনি আপনাকে বলে দিবে কোনো কিছু মডিফিকেশনের দরকার হলে। আর হচ্ছে অনেক ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে ধরেন কাজ দিয়ে এরপরে
গায়েব হয়ে যাচ্ছে। তো ওই সমস্ত ক্ষেত্রে আপনি যদি আপনার সাইড থেকে ঠিক থাকেন তাহলে আপনাদের ডিলটা আরো ইজিয়ার হয়। আচ্ছা, পার্সোনালাইজেশন কিছুক্ষণ আগে বলেছি, অ্যাডিং ভ্যালু এটাও বললাম। এরপর দেখুন এখানে হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ যে ছিল, ইনিশিয়াল এঙ্গেজমেন্ট মেসেজ, সেটা একটু ছোট ছিল বা শর্টকাটে ছিল। এখন আপনাদের মধ্যে অনেকেই আহ, পছন্দ করেন না ছোট স্মল কনভারসেশন, তো তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কিছুটা বড়। এখানে আপনাদের সিমিলার প্রজেক্টস যদি থাকে এই সমস্ত কথা হচ্ছে এখানে লেখা আছে। আর এই ক্ষেত্রে আপনার প্রজেক্টের নেম আর এগুলো কিছুটা ডিটেলসে লিখতে হবে। কেউ একজন হচ্ছে আমাকে এটা একটু পড়ে শোনান। এনিওয়ান? হ্যাঁ, বলবো ম্যাম? ওকে ওকে, স্টার্ট। Hi, thank you for considering me for this project. I'm thrilled about the opportunity to contribute to your project. I'm worked on similar projects before and am confident in delivering results that will exceed your expectations. Looking forward to learning more about your objectives for this project. Best, your name. অলরাইট, এর আগে যে টেক্সটটা ছিল ইনিশিয়াল মেসেজ, আর এই দুটার মধ্যে দুটো সিমিলার জিনিস, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটু এলাবোরেটিভ আর একটু কমপ্লিমেন্টারি লাইনস এখানে অ্যাড করা আছে। আচ্ছা, সেম ভাবে হচ্ছে রেগুলার আপডেট মেসেজ, বাট আজকে এটা পর্যন্ত আর যাব না, কারণ অনেকেরই হচ্ছে ক্লাস আছে কিছুক্ষণ পরে। আপনাদের এটা হচ্ছে নেক্সট নেক্সট ক্লাস হচ্ছে কালকে। 1 সেকেন্ড। জুলাই 13 হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস। ওকে, কালকে হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন আছে, আপনারা সবাই জানেন তো, রাইট? ম্যাম একটু বললে ভালো হতো। আমি গত ক্লাসে লাস্টে ছিলাম না, লাস্ট পর্যন্ত ভালো মতো জানি না। ম্যাম, আমারও কিছু কোয়েশ্চেন ছিল ম্যাম। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল কালকে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনটা আমরা গত ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করেছিলাম। আম, আপনাদের হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড, নট জাস্ট পাওয়ার পয়েন্ট, হতে পারে ক্যানভা, পাওয়ার পয়েন্ট, এনিথিং, ওইটা ইউজ করে প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশনে হচ্ছে আপনি আপনার ব্যাপারে বলবেন অ্যাজ আ ফ্রিল্যান্সার, দেন আপনার এক্সপার্টিস কি সেটা বলবেন। এরপর হচ্ছে আপনার যদি কোনো কাজ থেকে থাকে, মানে আপনি আগে করেছেন, সেটা হতে পারে কোনো অ্যাসাইনমেন্ট অর এনিথিং, সেগুলোর ছবি যদি চান সেগুলো হচ্ছে অ্যাড করতে পারেন। আর যারা হচ্ছে এখনো কাজ শুরু করেননি তারা চাইলে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করছেন, অবশ্যই যে যে কোর্সে আছেন সেখানে, সেগুলো হচ্ছে শেয়ার করতে পারেন সবার সাথে। এইভাবে হচ্ছে প্রেজেন্টেশনটা দিতে হবে। ম্যাম, হুম। কম্পিউটার শেয়ার করে দেখাবো ম্যাম, যা যা আমাদের কাজ আছে। না, আপনারা হচ্ছে কাজের স্ক্রিনশট নেবেন, জি। সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে অ্যাড করে দিবেন। অ্যাড ইমেজ আচ্ছা অপশন থাকবে, সেখান থেকে হচ্ছে দিয়ে দিবেন। এটাই। আচ্ছা আর আপু, আমাদের যাদের কাজ নেই, আমরা পাওয়ার পয়েন্টে কোনটা উপস্থাপন করব? অ্যাসাইনমেন্ট যদি থাকে, অ্যাসাইনমেন্টও নিশ্চয়ই করা হয়েছে, জি জি। ওগুলো অ্যাড করলেই হবে। ক্লিয়ার সবাই? ম্যাম, কোনো ব্যাক স্টোরি থাকবে আমাদের পার্সোনাল, মানে ইয়ে ইন্ট্রোডাকশন নিজেদের? আপ টু ইউ, আপ টু ইউ। ওকে, আচ্ছা, এরপর কালকের প্রেজেন্টেশন হওয়ার পরে হচ্ছে আপনাদের এই আজকে যে লেকচার সেটা শেষ করতে পারলাম না, সেটা হচ্ছে নেক্সট, আই থিংক 6 তারিখে। হ্যাঁ, নেক্সট 6 তারিখে হচ্ছে ওইটা পড়ানোর পর আপনাদের 12 আর 13 তারিখে হচ্ছে ফাইনাল। এই কোর্সের 13 তারিখে হচ্ছে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস,
আর হচ্ছে 12-13 2 দিন হচ্ছে আপনাদের ফাইনালটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ হবে 1 by 1। ক্লাসে যেরকম আমরা একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করি ওরকম না, ওখানে হচ্ছে ইন্টারভিউটা আমাকে দিতে হবে, আমার কাছে দিতে হবে। ওকে, এটার একটা টাইম স্লট আপনাদেরকে নিতে দিব, সেটা হচ্ছে আমি ইয়াতে দিব 6 তারিখ, 6 বা 7 তারিখে আপনাদের একটা এক্সেল ফাইল দেওয়া হবে, ওখানে হচ্ছে আপনারা 1 by 1 টাইম স্লট নিয়ে নেবেন। আর এভাবে হচ্ছে 12 আর 13 তারিখে ক্লাসে হচ্ছে আপনারা ওভাবে জয়েন করবেন। শুধুমাত্র 1 to 1 হচ্ছে ইন্টারভিউ হবে, গ্রুপ না। ক্লাসে যেরকম সবাই থাকে এবং একজন আরেকজনের সাথে কনভারসেশন হয়, ফাইনাল ওরকম হবে না। ফাইনালে শুধুমাত্র আপনি একাই জয়েন করবেন, আপনার যে টাইমটা আপনি চুজ করবেন সেই টাইমে জয়েন করার পরে আপনার আমার সাথে হচ্ছে ইন্টারভিউ। অ্যান্ড বেটার হয় যদি আপনারা ভিডিও অন করতে পারেন, যেভাবে হচ্ছে আপনারা একদম আপওয়ার্কে ইন্টারভিউ দিবেন, ভিডিও ইন্টারভিউ, ঠিক সেভাবে। ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন? আর যারা যারা নেক্সট উইকের মধ্যে হচ্ছে স্লট নিবেন না 12-13 তারিখে, তখন কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না আপনাদেরকে। ওকে, ক্লাসে আজকে যারা যারা আসেনি একটু ট্রাই করবেন আপনারা হচ্ছে এই নোটিশটা বাকিদেরকে একটু দিয়ে দেওয়ার, যে ফাইনাল এই দিনে হবে আর এভাবে হচ্ছে নিতে হবে, না হলে দেখা যাবে না ফাইল আমি ক্লাসেই দিব, নেক্সট ক্লাসে চ্যাট বক্সে দিব, যাতে করে অন স্পট আপনারা হচ্ছে নিতে পারেন। কেউ কেউ 12 তারিখে, কেউ কেউ হচ্ছে 13 তারিখে, কারণ যেহেতু 1.5 ঘন্টার মতো ক্লাস হয় ম্যাক্সিমাম, সো একদিনে হচ্ছে সবারটা কভার হবে না, বা হতেও পারে, ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি কতজন হচ্ছে ফাইনাল দেয় সেটার উপর ডিপেন্ড করছে। ম্যাম, হুম হুম। যদিও ফাইলটা আমাদের যে গুগল ড্রাইভ সেখানেও দেওয়া হয় তাহলে একটু ভালো হয়। অনেক সময় কি হয়, ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারি না কোনো কারণে, লাস্ট পর্যন্ত দেখা গেল ফাইলটা পাচ্ছি না। তো ক্লাসেও দেওয়া হলো, আবার গুগল ড্রাইভেও যদি থাকে তাহলে ওখান থেকেও নিয়ে নিতে পারলাম। এটা করলে একটু ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে যদি আমি ফাইলটা গুগল ড্রাইভে দিই, আপনাদের মধ্যে অনেকেই আছে আরেকজনের নাম ডিলিট করে ওই স্লটে নামটা দিয়ে দিবে, এর জন্যই হচ্ছে ড্রাইভে দিতে চাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। লাইভে দিলে হচ্ছে আমার সামনে থাকে, তো ওখানে যখন সবাই জয়েন করে আমি দেখতে পারি কি হচ্ছে না হচ্ছে। কিন্তু ফার্দার যদি হচ্ছে ধরেন আমি ড্রাইভে দিয়ে দিলাম, তারপর কেউ ডিলিট করে আরেকজনের নাম দিল, একটা কেওয়াস হবে, এটাই আর কি। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ট্রাই করবেন হচ্ছে 7 তারিখে। ওকে, আমি বলে দিচ্ছি 7 তারিখে হচ্ছে আমি এই ফাইলটা দিব। সো অ্যান্ড ক্লাসের ফার্স্টের দিকেই দিব, ওই সময় যে যে যার যার মতো ডেট অ্যান্ড টাইম ফিক্স করে নেবেন। আচ্ছা, মুস্তাফিজুর রহমান, আপনার কোনো কোয়েশ্চেন? জি ম্যাম, একটা কোশ্চেন ছিল যে আমাদের অনেকে আছে, আমাদের আমাদের একটা ডিপার্টমেন্টে আমরা কাজ করতেছি, শিখতেছি, অনেকে আছে ক্লাস করতেছে না। এই বিষয়ে কিছু বলতেন যে তাদের সম্পর্কে। আমি নিজেও অনেক ক্লাস করি নাই তো সামনে। সামনে অ্যাকচুয়ালি আপনাদের লাস্ট আর হচ্ছে 2টা ক্লাস আছে। একটা ক্লাসে আজকে যে লেকচার শিটটা পড়ানো হলো সেটার হাফ পড়ানো হবে, বাকি হাফ আর হচ্ছে এরপরে প্র্যাকটিস সেশন। আপনি চাইলে হচ্ছে ভিডিওগুলো ফলো করতে পারেন কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য। আর যেহেতু হচ্ছে আমাদের ক্লাসগুলো মোস্টলি লাইভ ক্লাস, লাইভ অ্যাজ ইন প্র্যাকটিস ক্লাস, তো অ্যাকচুয়ালি মিস হয়ে গেলে মিস, এখানে আসলে আর কিছু করার নেই। রেকর্ডিং দেখে আই এম নট শিওর আপনি কতটুকু বেনিফিটেড হবেন, এটাই আর কি। তো তো আপনি বলছিলেন যে কোর্স থেকে টার্মিনেট করে দিবে, এই বিষয়টা বলতেন যে যে কারা যারা ক্লাস করবে না বা এই কোর্স বিষয়ে। থেকে আসলে আর তো টাইমই নেই। আমি অলরেডি জানি কারা কারা রেগুলার, কারা কারা হচ্ছে রেগুলার বেসিস আমার কাছে অ্যাটেন্ডেন্স দেয়। জি। তো এটাই এখন। তাদের সম্পর্কে তাদের আর কোনো চান্স আছে কি তা? চান্সেস ইন, আমি আপনার কথা আসলে বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। উম, মানে যে অনেকে যে ক্লাস করতেছে না, আপনি যে বলছিলেন যে কোর্স থেকে টার্মিনেট করে দিবে বা ফাইবার ক্লাসও যাইতে দিবে না, এরকম বলছিল যে ভালো করে না শিখলে আহ তাদের জন্য কি চান্স? ফাইবার
ফাইবার ক্লাসে যেটা দিবে না এটা বলিনি, আমার এই ক্লাসটা থেকে টার্মিনেট এটা বলেছিলাম। আহ, আমি তো এটা বললামই, আর ক্লাস আছে আপনাদের 2টা, হুম, প্র্যাকটিস ক্লাস অ্যান্ড এভরিথিং। তো আপনি যদি আর জয়েন না করেন তো না, মানে জি, আমি যা জয়েন না করি তাহলে কি আমাকে কোর্স টার্মিনেট করে দেওয়া হবে, এটাই তো? আহ, হ্যাঁ, কারণ আমি ফাইনাল, তো সিলেক্টেড যারা আছে তাদের ফাইনালি হবে, সো কাইন্ড অফ এরকমই। বাট আপনি ট্রাই করতে পারেন, এখনো প্র্যাকটিস সেশন আছে। জি, আমি ট্রাই করবো ইনশাল্লাহ, কালকে একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবো। ওকে। আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন? Hello, ma'am.